নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো একে সম্মান। কোনো একটা জায়গায় প্রবাদ থাকলেও আজকের দিনে কোথাও যেন আমরা এটাকে হারিয়ে ফেলছি, এটাকে মিসগাইড করে ফেলছি। তো আজকে আমার বলার সাবজেক্ট হচ্ছে, আপনারও কি ঠিক এরকম কোনো পর্যায়ে আছে যে প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে? সে আপনার প্রেমিক হোক, আপনার স্ত্রী হোক, আপনার প্রেমিকা হোক বা আপনার হাজবেন্ড হোক। এইরকম পর্যায়ে বা ঠিক এক্সাক্ট এই সমস্যা নিয়ে যারা ভুগছেন, একদম ঠিক শুনছেন, ঠিক তাদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠান। প্রিয়জন ছেড়ে চলে গেছে, আপনি আপনার জীবনের এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছেন, না আপনার জীবনে কোনো শখ আছে না শান্তি আছে, বেঁচে থাকার উদ্দেশ্য পর্যন্ত আপনি ভুলে গেছেন। এইরকম পর্যায়ে যারা আছে, দেখুন এর দুটো ভাগ করা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে কোনো বিবাহিত ক্ষেত্রে, বিবাহিত জীবনে দেখা যাচ্ছে কোনো প্রকার তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটেছে। অনেকগুলো কারণ থাকে যে সংসারে, মানে আমি দুটো পার্ট করছি। একটা হচ্ছে অবিবাহিতদের জন্য যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে। প্রিয়জন এরকম তো নয় যে শুধু প্রেমিক প্রেমিকা হলেই, স্বামী স্ত্রীর ভিতরেও তো তারা তো প্রিয়জনের ব্যাপার থাকে, তাই না? তো স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো প্রকার তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে একে অপরকে ছেড়ে চলে যায় বা সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক হয়ে চলে যায়। এবং যখন এরকম তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়ে চলে যায় বা তার উপরে কোনো তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করে নিয়ে চলে যায়, অনেকগুলো ব্যতিক্রম কারণ হতে পারে না? আগে কারণ জানতে হবে। আজকে যারা আমার অনুষ্ঠান শুনছেন, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আর সমাধান নাই বা করতে আসলেন, জানুন তো যে মানুষটাকে আপনি এতদিন জানেন, চেনেন, এত মনে প্রাণে ভালোবাসতো, আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসতো, সে কি করে ছেড়ে চলে যায় আপনাকে? সে তো ভুলে গেছে, আপনি কি আদৌ ভুলতে পেরেছেন? নিশ্চয়ই নয়। যদি না হতেন, যদি ভুলে যেতেন, আমার অনুষ্ঠান কিন্তু নিশ্চয়ই আপনি মন দিয়ে শুনতেন না। আপনারও মনে, আপনাদেরও মনে লাগছে, তাই কিন্তু শুনছেন। কেউ না কেউ কিন্তু মনে করছেন অবশ্যই যে দীনেশ আচার্য আজকে আমার মনের কথা বলছে। দেখুন, এক সময় আমরা খুব মনে করি, আমাকে আমার প্রিয়জন এত ভালোবাসতো, আমার প্রেমিক আমাকে এত ভালোবাসতো, আমার প্রেমিকা আমাকে এত ভালোবাসতো, সে আমাকে কি করে ছেড়ে চলে যেতে পারে? কি করে আমার সঙ্গে কোনো প্রকার কন্ট্যাক্টলেস হয়ে থাকতে পারে? আমি তো পারছি না। আমার মনের ভিতরে যেরকম পরিস্থিতি হচ্ছে, কই তার মনের ভিতরে তো সেরকম পরিস্থিতি হচ্ছে না। যদি হতো তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতো। বেশ কিছু পজিশনে আপনার এই ভাবনা সঠিক হয়। কখন হয়? মোহ আচ্ছন্ন ভালোবাসা, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। দীর্ঘ 5 বছর 7 বছর প্রেম করার পরে তারা বিয়ে করে স্বামী স্ত্রীর সম্পর্ক জীবনযাপন করছে। একটা সময় পর গিয়ে কি হচ্ছে? একটা সময় পর গিয়ে দেখা যাচ্ছে সেই জাতক বা সেই জাতিকার দুইজনের ভিতরে কেউ না কেউ অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। হয় গ্রহগত দিকের জন্য হয়, বা কারণ লালসাবিক্ত, বা কেউ না কেউ নিম্ন প্রক্রিয়ার কোনো তন্ত্রের মাধ্যমেও এইগুলো করে। আমি কাউকে পছন্দ করি, তাকে বারবার বলছি, সে আয়ত্তে আসছে না, তারপর কোনো তন্ত্র প্রয়োগ করলাম। এরকম অনেক প্রমাণ পাওয়া গেছে। 6 মাস 7 মাসের শিশু, 1 বছর 2 বছরের বাচ্চা, তাদেরকে পর্যন্ত রেখে তার মা চলে গেছে অন্য কোনো পরপুরুষের সঙ্গে। সাধারণভাবে কি একটা মানুষ পারে এটা? কখনোই নয়। কিন্তু কখন যায়? যখন তার উপরে কোনো তন্ত্র প্রয়োগ করে সেই তৃতীয় ব্যক্তি তাকে নিয়ে যাওয়ার জন্য, তখন কিন্তু সে যেতে বাধ্য হয়ে যায়। তখন তাকে যেতেই হবে, সেরকম পজিশন অটোমেটিকলি চলে আসে। তো এইরকম ধরনের সমস্যা যাদের রয়েছেন, কোনো প্রকার আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রী কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, বা আপনার হাজবেন্ড কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, অনেক চেষ্টা করেছেন, একই ছাদের নিচে রয়েছেন, এমন একটি পর্যায়ে যে আপনার স্বামী স্ত্রীর ভিতরে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। ইভেন সব থেকে কঠিন কি জানেন? যাদের ঘরে আছে তারা এরকম একটা সমস্যা ক্রিয়েট করে যে কোনো প্রকার রেমেডি সেখানে দিতে পারছে না। মানে
যে রাগ করে কথা পর্যন্ত বলছে না, যার সঙ্গে কোনো মানসিক তো শারীরিক তো দূরের কথা, মানসিক সম্পর্ক পর্যন্ত নেই, তাকে বলে বুঝিয়ে কোনো প্রকার কোনো রেমেডি দেয়া, তাবিজ দেয়া, কবজ দেয়া, পাথর দেওয়া তো সম্ভব নয়। কিন্তু আমি দীনেশ আচার্য কলকাতার বুকে একমাত্র মায়াংতন্ত্রতে কাজ করি, যে মায়াংতন্ত্র যত দূর আপনার স্ত্রী চলে যাক, বা আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে যাক, বা আপনার সংসারে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটুক, যে তৃতীয় ব্যক্তি আপনার কি করছে না, সেই সম্পর্কটাকে, আপনাদের সুমধুর সম্পর্কটাকে নষ্ট করছে, সেই জায়গাটা কিন্তু রিকভারি করার একমাত্র জায়গা। শুধু মুখে বলছি তা নয়, আপ টু লাইফ টাইমে লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি, আপ টু লাইফ টাইমের লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। আপনার সমস্যার সমাধান 100% হবেই হবে। যদি কোনো কারণে আপনার কাজ না হয়, আপনি অন মিডিয়া, আপনি আপনার মূল্য ফেরত, তার লিখিত গ্যারান্টি দিয়ে কিন্তু কাজ করি। সেম বিপরীত পক্ষ যদি দেখি, যে একজন প্রেমিক আর একজন প্রেমিকা, দীর্ঘদিনের সম্পর্ক, হঠাৎ করে বিয়ের কথাবার্তা সব ঠিক আছে, হঠাৎ করে সেই প্রেমিকা প্রেমিকের সঙ্গে আর কোনো প্রকার সম্পর্ক রাখছে না, কথাবার্তা বলছে না। যে একসময় বাড়ি থেকে তার প্রেমিকের সঙ্গে চলে যেতে রাজি ছিল, সব কিছু ছেড়ে দিতে রাজি ছিল, সে এখন বলছে বাবা মা যা বলবে তাই করব, এখন তোমাকে পছন্দ হচ্ছে না, তোমাকে ভালো লাগছে না। এরকম পর্যায়ে আছে, রেল লাইনের ধারে দাঁড়িয়ে সুসাইড করতে যাবে, ঠিক তার আগে ফোন খুলেছে, কোনো প্রকার ফোনে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে, ফোন ধরিয়েছে, মানে আমার যখন আমার লাইনে রয়েছে আমি, তখন বলছে দাদা ট্রেনের আওয়াজ শুনছেন, যদি আমি আপনার সঙ্গে কথা বলার ওয়েট করছি, কথা বলার ওয়েট করছি, একটা ট্রেন চলে গেল, যদি আপনার সঙ্গে কথা বলে কোনো সলিউশন হয় তাহলে খুব ভালো, নচেত নেক্সট ট্রেন আমার উপর দিয়ে যাবে। এইরকম কঠিন পর্যায়ে মানুষ এমনিতে বলে না, সবার বাঁচার শখ, সবাই বাঁচতে চায়, কেউ এরকম নিজের জীবনকে শেষ করতে চায় না, আত্মহত্যা করতে চায় না। কিন্তু সে যদি কাউকে মনে প্রাণে ভালোবাসে, সে যদি হঠাৎ করে তার সঙ্গে বেইমানি করে, যে কোনো পর্যায়ে কেউ করিয়ে দিল বা সে ইচ্ছাকৃত করলো, তখন কিন্তু একটা প্রবলেম অবশ্যই তৈরি হয়, এবং সেই প্রবলেমে থাকা ব্যক্তি কোনো দিশা পায় না। যে সমস্যায় থাকে, যাকে ছেড়ে কেউ চলে গেছে, সে কিন্তু কোনো দিশা পায় না, তার জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যই সে ভুলে যায়। ঠিক এরকম পর্যায়ে রয়েছেন, তাদের জন্য বলছি, একটাবার যোগাযোগ করুন। আপনার প্রিয়জন যেভাবে হোক, কেউ তন্ত্র করিয়ে করে ফিরিয়ে নিয়ে যাক, বা কেউ ভালোবেসে আপনার চলে যাক, যে কোনো পর্যায়ে একটাবার যোগাযোগ করুন, 100% ফিরবে। উইথআউট আপনার কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই। আমি যখন তন্ত্র প্রয়োগ করব, আমি যখন তন্ত্রক্রিয়া করব, তখন আপনাকে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই। যার উপর আমি কাজ করে দেবো, সে নিজে থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে বাধ্য হবে, এবং 100% হবে। আরো একটি দিক থাকে, কি দিক? বিশেষ করে আজকের দিনে এই ধরনের প্রবলেমটা একটু বেশি আসছে। বাবা বা মা মেয়ের উপরে কোনো তন্ত্র প্রয়োগ করলো, মেয়ে সেই যে ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার প্রতি পুরো মাইন্ড ঘুরে গেল, বা বাবা বা মা ছেলের উপরে কোনো তন্ত্র প্রয়োগ করলো, যে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল তার পুরো মাইন্ড উঠে গেল। বিপরীত পক্ষে যে রয়েছে, সে তো বুঝে পাচ্ছে না কি করব, কি হবে। বিপরীত পক্ষ যে রয়েছে, সে কোনো প্রকার বুঝে পাচ্ছে না কি করব, কি হবে, কি করে ঘুরে গেল। যে আমার সাউন্ড না শুনে থাকতে পারতো না, যে আমার বলার পরে সে আমি খেয়েছে কিনা বলার পরে তারপর সে খাওয়া দাওয়া করতো, সে আমার সঙ্গে কথা না বলে, আমার সঙ্গে দেখা না করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিয়ে কি করে সম্ভব? তন্ত্র প্রয়োগ দ্বারা অনেক কিছুই সম্ভব। যদি আপনিও তন্ত্র প্রয়োগ করে আপনার এই জীবনের অসমাপ্তটাকে আপনি পুনরায় আবার গঠন করতে চাইছেন, বা আপনার প্রিয়জন, স্ত্রী, স্বামী, বা আপনার প্রিয় প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চাইছেন, একটাবার যোগাযোগ করুন দীনেশ আচার্যের সঙ্গে। মুখে নয়, লাইফ টাইমের লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি। প্রত্যেক জেলা ভিত্তিক আমার বিশেষ চেম্বার রয়েছে। চেম্বারে না আসতে পারলেও বাই ফোনের মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার সমস্যার সমাধান 100% পাবেন। প্রত্যেক সম্পর্কের ভিতরে কিছু না কিছু ডিস্টার্ব হয়, আর সেই ডিস্টার্ব কোনো সময় স্টে করে, কোনো সময় স্টে করে না। দেখুন, একটা পর্যায়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে, যখন কোনো স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভিতরে ডিভোর্স হয়, স্বামীও জিতে যায়, স্ত্রীও জিতে যায়। একটাবার ভেবে দেখেছেন, এই দুইজন ব্যক্তির ভিতরে মাঝখানে থাকা একজন শিশু, তাদের ছেলে বা তাদের মেয়েটা খুবই হেরে যায়,
খুবই হেরে যায়। আপনি ভাববেন আপনি নিজের ভিতরে না, তখন আপনার যে আত্মপ্রকাশটা আপনি চেপে রাখতে পারবেন না। ডিভোর্স হয়ে বাবা একদিকে, মা একদিকে, সেই বাচ্চাটা কি হয় বলুন তো? এই রকম ভাঙনের পর্যায়ে যে রয়েছেন বা যারা রয়েছেন তাদের জন্য বলছি। এবং আরো একটি দিক চিন্তিত হয় কারা জানেন? তার গার্জিয়ান পক্ষ। একদিকের গার্জিয়ান পক্ষ চাইছে আমার মেয়ের সংসার করাবো না, একদিকের গার্জিয়ান পক্ষ চাইছে আমি চাইছি সবাই মিলে সংসারটা করুক। এই যে কঠিন পর্যায়ে একটা থাকে, সেটা বলবো যখন শুরু হচ্ছে। দেখুন, অনেক কিছু ঘটে গেলে সমাধান করতে সময় লাগে, সেই সময় হয়তো আপনার জন্য পারফেক্টলি নাও হতে পারে। তাই বারবার বলছি, সময় থাকতে একটাবার সমাধান করার চেষ্টা করুন। কি কারণ সেটা জানুন। যখনই দেখছেন একই ঘরের ভিতরে থেকে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা একই ঘরে থেকে একে অপরের স্পর্শ পর্যন্ত করছে না, কথাবার্তা পর্যন্ত হচ্ছে না, এরকম পর্যায়ে যারা রয়েছে তাদের জন্য বলবো, বা তাদের গার্জিয়ানের জন্য বলবো, দেখুন এই সময় তারা বিবাদে রয়েছে, দুজন দুজনের পর একে অপরের প্রতি জেদ করছে, রাগ করছে, তারা হয়তো বুঝতে পারছে না তাদের সঠিক দিক ভুল দিক। আপনারা গার্জিয়ানরা যারা এই বিষয়টা জানছেন, আপনারা মেনটেন করুন, আপনারা কিছু প্রতিরোধ করার চেষ্টা করুন যাতে এখান থেকে সমাধান হয়। তাই বিয়ের আগে প্রত্যেককে বলবো ভালো করে যৌতুক বিচার করিয়ে নেবেন। যৌতুক বিচার কুণ্ডলী মিলিয়ে যদি তাদের বিবাহ হয়, সেক্ষেত্রে তাদের বিবাহিত জীবনের সমস্যাটা কম হয়। অনেকে হয় না, সব ঠিক ছিল, বিয়ের পরে তাদের প্রবলেম শুরু হয়ে গেছে। বিয়ের পরে অনেকে বাচ্চার জন্য তার সম্পর্ক ডিস্টার্ব হচ্ছে, তার স্বামী স্ত্রীর ডিস্টার্ব হচ্ছে, অনেকের তার শরীরে অসুস্থতার জন্য তার ডিস্টার্ব হচ্ছে, অনেকের দেখা যাচ্ছে শারীরিক চাহিদার একটা অনীহা ভাব তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা 36 গুণ বিচার করি, 36টা গুণ বিচার করি, কোনটার কি পর্যায়ে আছে, কতটা কি থাকার প্রয়োজন রয়েছে কি না রয়েছে, তার ভেনুস থাকার কত প্রয়োজন রয়েছে, তার নাভা থাকার কত প্রয়োজন রয়েছে, এই যে বিষয়গুলো প্রত্যেকটা রয়েছে, এইগুলো তার নাভি থাকার প্রয়োজন কত আছে, সেক্সুয়াল দিক থাকার প্রয়োজন কতটা রয়েছে, কতটুকু আছে, এই দিকগুলো যে তার বিচার করা হয়, এই যে দিকগুলো তার বিচার করা হয়, এই দিকগুলো বিচার করে যদি বিয়ে থাওয়া দেওয়া হয়, তাহলে কিন্তু তার ভিতরে প্রবলেমটা দেখা দেবে না। বা যদি কোনো মারাত্মক গ্রহ দোষ থাকে, মাঙ্গলিক গ্রহ দোষ থাকে, বীজ দোষ থাকে, বা তার কোনো ভৌম দোষ রয়েছে, সেক্ষেত্রে সেগুলো দেখুন, রোগ থাকলে রোগের প্রতিকার করতে হবে। আমার যদি আঙুলে ঘা হয়, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আঙুলের কী করে প্রতিকার হয়, এটা কেন কখনো করবো না যে আঙুলটা কেটে বাদ দিয়ে দেবো। এটা কখনো করবো না যে আঙুলটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তাই বরংবার প্রত্যেককে একটা কথা বলছি, যাদের এই ধরনের প্রবলেম আছে অবশ্যই সলিউশনের জন্য কিন্তু একটাবার যোগাযোগ করবেন। আর আপনাদের জানিয়ে রাখি, জ্যৈষ্ঠ মাস ফলহরণীয় অমাবস্যার বিশেষ যোগে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ হতে চলেছে। এটা আমার গুরু প্রদত্ত দিন। আপনি অনেক প্রকার চেষ্টা করেছেন, বাবাজি, কবিরাজ, মহারাজ সমস্ত কিছু দেখে নিয়েছেন, ঠাকুর বাড়ি, জল পড়া, ফুল পড়া, বেল পড়া, অনেক কিছু দেখে নিয়েছেন। আপনার স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে, কোনো প্রকার রাগ করে আর আসতে চাইছে না। অনেকবার আনতে গেছেন, সে আসতে চাইছে না, পরিবারের লোক ডিভোর্স দিতে পর্যন্ত রাজি হয়ে গেছে। এইরকম কঠিন পর্যায়ে যারা আছেন তাদের জন্য বলছি একটাবার যোগাযোগ করুন। আপনি যোগাযোগ করবেন, আমি যখন আপনার কাজ করে দেবো, আপনাকে সেখানে আর যাওয়ার প্রয়োজন হবে না, আপনাকে প্রেজেন্ট থাকার প্রয়োজন হবে শুধু আমার কাজের কাছে। সে নিজে থেকে আপনার কাছে আসবে, আপনি যা বলবেন আপনার কথা শেষ কথা হবে, সেরকম পর্যায়ে কাজ আমি করে দেবো। আপনাকে আনতে যেতে হবে, আসতে বলতে হবে, এরকম কিন্তু বিষয় নয়। সঠিক তন্ত্র প্রয়োগ পারে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে। সঠিক মানুষের হাত ধরতে হবে। আমি কিন্তু এটা বলছি না যে সঠিক মানুষ আমি, সঠিক মানুষ যে কোনো জ্যোতিষতান্ত্রিক হতে পারে, যারা সঠিকভাবে নিয়ম কানুন শৃঙ্খলাকে মেনে তন্ত্রের কাজ করে। তন্ত্রে এই অভাবটাকে আপনাকে মেনটেন করতে গেলে একটাবার বুঝতে হবে যে আপনি কি পর্যায়ে আছেন আর কি পর্যায়ের ক্রিয়া আপনার দ্বারা প্রয়োজন রয়েছে। আর একটা দিক বারবার বলছি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক কোনো প্রকার ভেঙে গেছে, কোনো প্রকারভাবে আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন না, বুঝতে পারছেন না কেন ভেঙে গেল। বিয়ের জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে, আপনি বুঝে উঠতে পারছেন না কি করবেন। এই পর্যায়ে যাদের রয়েছে তাদের জন্য বলছি অবশ্যই একটাবার যোগাযোগ করুন আমার সঙ্গে, সঠিকভাবে তার সমাধান করে দেয়া। কেন পর্যায়ে হচ্ছে অ্যাটলিস্ট আপনি জানতে তো পারবেন মনের। দেখুন, যদি কিছু কিছু ক্ষেত্রে হয় না, বলছে মানে কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট বলছে, দাদা আমার যদি আমাদের দুজনের ভিতরে ভীষণ বিবাদ হতো, সম্পর্ক নষ্ট হয়ে যেত, আমি মনে মেনে নিতাম।
কোনো বিবাদ না, কোনো অশান্তি নয়, হঠাৎ করে আমার সঙ্গে ফোনের কানেকশন বন্ধ, তারপর আর দেখা সাক্ষাৎ হয় না। ওর বাড়িতে গেলেও যেন চিনতে পারছে না, আমাকে দেখেই যেন তেলে বেগুনে জ্বলে উঠছে। কি কারণ? ছোট্ট একটা গল্প বলছি। মধ্যম গ্রামে এক ভদ্রমহিলা আমার কাছে আসার পরে বলছে, বাবা আমার ছেলেটাকে একটু বাঁচাও। কি ব্যবস্থা? আপনি দেখুন। আমি পুরো বিষয় দেখলাম, দেখার পরে দেখলাম যে মহিলার ছেলের অবস্থা অরিজিনালি খুব খারাপ। আমার তারে বলছে, আবার একটা ফটো দেখায়, তারপর তুমি একটু বলো। ফটোটা দেখলাম, বিছানায় শুয়ে রয়েছে, তো মনে হচ্ছে সে জরাজীর্ণ, কিন্তু জন্মছক অনুযায়ী তার শরীরে যে ভারী ধরনের কোনো রোগ সেরকম কিছু আমি লক্ষ্য করছি না। আমি বলি, মাসিমা আমি তো আপনার ছেলের ভারী ধরনের রোগ কিছু দেখছি না। বলছে, রোগ ওই রোগ নয় তো। বলছে 3 বছর ধরে এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, মেয়ের বাড়িতে সম্পর্ক ছিল। আমি বাবা সব মেনেও নিয়েছিলাম। আমি চাইছিলাম আমার ছেলে তাকে বিয়ে করে নিয়ে আসুক, ঘরে সুখে সাথে সংসার করুক। হঠাৎ করে কোনো ঝামেলা না, কিছু না, তার একটা জায়গায় ঘুরতে গেছিলো। 3 দিন 4 দিন পর সেই ঘুরতে যাওয়ার পরে যেদিন গেছে সেদিনই চলে এসছে। 3-4 দিন পর থেকে মেয়ে কোনো প্রকার কন্ট্যাক্ট নেই। আমি ছেলেকে অনেক করে জিজ্ঞাসা করলাম, ছেলে বলছে, মা বিশ্বাস করো আমি মেয়ের সঙ্গে কোনো প্রকার ঝামেলা অশান্তি কিছু হয়নি। ইভেন যেদিন থেকে রাত থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে, সেদিনকে দুপুরবেলা পর্যন্ত কথা বলেছে, কি দিয়ে খাওয়া দাওয়া করেছে সেটা পর্যন্ত বলেছে, তারপর আর কোনো কথাবার্তা হয় না। ছেলে একটাবার গেছিল, ছেলেকে দেখে এরকম খারাপ ব্যবহার করেছে, ছেলে বাড়িতে এসে সেই যে শুয়ে পড়েছে, আমার ছেলে আর উঠতে চাইছে না, না চাই খেতে, খুব জোর করে খাইয়ে দিই, না চাই ঘুমাতে, না চাই স্নান করতে। বাবা আমি কি করব? এটার কি কারণ সেটাকে দেখো। তো আমি বললাম, ঠিক আছে আপনি বাড়িতে যান, ছেলেটার সঙ্গে একটাবার কথা বলি। তো ছেলেটা মা ছেলেটাকে গিয়ে সব বলেছে। ছেলেটা বলছে, দাদা কিচ্ছু না, আমার শুধু কারণটা একটাবার বলে দিক। ও যদি নিজের মুখে বলে তোমার পছন্দ না, আমি মেনে নেব। যদি নিজের মুখে বলে না, আমি অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছি, তাও আমি মেনে নেবো। আমি একে ভালোবাসি, আমি চাচ্ছি ভালো থাকবো। কিন্তু এরকম করার কারণটা কি? আমি যখন বিচার করে দেখলাম, ওর মা চাইছে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হোক, তাই মা এমন বিদ্বেষণের ক্রিয়া করেছে, ছেলেটার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। এই যে পর্যায়গুলো না এখন একদম সিম্পল হয়ে গেছে। কেউ চাইছে সম্পর্ক জুড়তে, তো কেউ চাইছে সম্পর্ক ভাঙতে। সাধারণত বিদ্বেষণের কাজ আমি সাধারণত কম করে থাকি। আপনার জিনিস অন্য জায়গায় কোথাও সেটিং হয়ে গেছে, সেখান থেকে বিচ্ছেদের প্রস্তাব করার কথা, কিন্তু কারোর সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং সুমধুর সম্পর্ক সেখান থেকে ভাঙনের কথা বলবে, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব নয় বা আমি করি না। ভালোর জন্য যতটুকু সম্ভব ততটুকু অবশ্যই করবো, নচেত নয়। অন মিডিয়াতে বসে বলি, আমার কাজ প্রত্যেকটা মুখে নয়, লিখিত গ্যারান্টি দিয়ে পাবেন। ঠকার জায়গাটা নয়, লাইফ টাইমে লিখিত গ্যারান্টির জায়গাটা। আর্থিক সমস্যার জন্য যারা ভুগছেন তাদের জন্য বলছি, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির। আর্থিক সমস্যার জন্য যারা ভুগছেন, অর্থের জন্য কোনো জ্যোতিষের কাছে যেতে পারেন না, তন্ত্র প্রয়োগ করতে পারেন না, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, আমার বাসভবন, সেখানে আসতে পারেন। আমার বাবা মায়ের আদেশ এটা, স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে যাতে তার সমস্যার সমাধান করে দেয়। দেখুন আমি কিন্তু বলি না আমি ফ্রিতে কাজ করবো, বিনামূল্যে কাজ করবো, এরকম ব্যাপার নয়। যতটুকু অর্থ না নিয়ে কাজ করা সম্ভব ততটুকু অর্থ নিয়েই কাজ করব। আমি রবিবার দিনকে আমার গৃহমন্দিরে থাকি, আসার আগে একটাবার যোগাযোগ করবেন, নদিয়া হরিণঘাটা। তাছাড়া প্রত্যেক জেলা ভিত্তিক আমার চেম্বার রয়েছে। যারা আসতে পাচ্ছেন না, এরকম কোনো সিচুয়েশন চলছে, আসতে পাচ্ছেন না বিশেষ কোনো সাংসারিক পজিশনে, কিন্তু তার সমাধানের প্রয়োজন রয়েছে, তারা কিন্তু একটাবার যোগাযোগ করতে পারেন। 100% সমাধান পাবেন এবং বাড়িতে বসে সমাধান পাবেন, তার কিন্তু বিশেষ সুযোগ বা সুবিধা রয়েছে বাই ফোনের মাধ্যমে। যাক, অনুষ্ঠানের সময়সীমা একেবারে শেষের দিকে, আজকে বিশেষ কিছু নিয়ে আলোচনা করতে পারছি না, তবে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, জ্যৈষ্ঠ মাস ফলনীয় অমাবস্যা বিশেষ দিন, এই সমস্ত ক্রিয়ার এই যোগে যোগাযোগ করুন, সমস্যার সমাধান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। गिरिनन्दिनि नन्दितमे
ধরে তারাপীঠ সিদ্ধপীঠে ভক্তদের কল্যাণার্থে হোমযজ্ঞ করছেন। আজকে ওনাকে পেয়ে গেছি, ওনার কাছে জানবো এই বিশেষ যোগের মাহাত্ম্য এবং আপনি যে ভক্ত শিষ্য এনেছেন আপনার কেমন লাগে। প্রথমে বলবো যে ভক্ত শিষ্য আমি নিয়ে এসেছি ঠিক আছে, কিন্তু একটা আমার ভক্ত শিষ্য নয়, সবই মা তারার, গুরু বামদেব এবং সাক্ষাৎ মহাকালেশ্বর মহাদেবের সব ভক্ত শিষ্য। এবং আমি মনে করি যে আমি কেউই নয়। অনেকেই দেখবেন, অনেকেই বলে যে আমি সব কাজ করে দিই, আমি করে দিই না। ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছে, আমার মা বাবার আশীর্বাদ, আমার গুরুদেবের আশীর্বাদে আমি সেই সাধনা করতে পেরেছি। সেই সাধনার বলে আমি এই তারাপীঠ মহাশ্মশান ধামে, যেখানে লক্ষাধিক মানুষ আমি নিয়ে আসি, হয়তো একসঙ্গে আনতে পারি না, কিন্তু প্রত্যেক অমাবস্যাতে বা বিশেষ বিশেষ তিথিতে দিনের সাথে খুঁজতে হলে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে পাবেন। তারাপীঠ মহাশ্মশানে দীর্ঘদিন ধরে যেসব মানুষ আছে তারা কিন্তু দিনের সাথে জানে, যারা 10 বছর 15 বছর আগে কাজ করে গেছে তারাও কিন্তু দীনেশ আচার্যকে চেনে, যে দীনেশ আচার্য কাজ জানে, দীনেশ আচার্য কাজ করে। হ্যাঁ, মা তারার আশীর্বাদে হয়, গুরু বামদেবের আশীর্বাদে হয়, কিন্তু সেই কাজটা কিন্তু দীনেশ আচার্যর হাত দিয়েই হয়। তো যারা মনে করেন যে তন্ত্রের কাজ কিভাবে হয় বা যাদের তন্ত্রের প্রতি ধারণা নেই, তাদেরকে বলি যে আমি দীনেশ আচার্য, আমি তারাপীঠে বসিয়ে কাজ করে দেখাই। আমার প্রত্যেকটা ক্লায়েন্টদেরকে বলি যে আপনারা চলুন, সেখানে বসুন, কি কাজ হয় তন্ত্রে আপনারা কেমন কাজ পাবেন মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসবেন। আমার দেয়ার কিছু নয়, আমি তো ভিখারি, দেবে তো মা। আঁচল ভরে তার কাছে চান, প্রাণ ভরে তার কাছে চান, আঁচল জুড়ে প্রাণ জুড়িয়ে দেবে আপনার সেই মনোবাঞ্ছনা। এই বলেই আমি ক্রিয়া শুরু করব। যাই হোক, আজকে একটাই কথা বলবো যে বকুল অমাবস্যা এমন একটা অমাবস্যা, বা এই সময় আমরা যে অমাবস্যাটা পেয়েছি সেটা কিন্তু ইংরেজি নববর্ষের একটা প্রথম অমাবস্যা। এবং এই অমাবস্যা যোগে এত আজকে মোক্ষম যোগ, যেই মোক্ষম যোগে কিন্তু আমি বেশ কিছু গুপ্ত ক্রিয়া করলাম, বেশ কিছু ভ্রূঢ় ক্রিয়া করলাম, বিভিন্ন ক্রিয়া, যে ক্রিয়াগুলো করলাম বিভিন্ন মানুষের সমস্যার জন্য। তো যারা অতীব এরকম ধরনের সমস্যা আছে তারা জানুন, আসবেন পরে, আগে চিনুন দীনেশ আচার্যকে, আগে জানুন দীনেশ আচার্যকে সে কিছু ক্রিয়া জানে কিনা, তারপরে দীনেশ আচার্যের কাছে আসবেন।